তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভার্ব। এতদিন আমরা এর আগের ক্লাসগুলোয় আমরা দেখেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে, সাবজেক্ট কি ভার্ব কি সেগুলো শিখেছি। আজকে যে জিনিসটা শিখবো মেন সেটা হচ্ছে ভার্ব। আমরা ভার্বকে কিভাবে ক্যাটাগরাইজ করতে পারি বা ভার্ব ক প্রকার ও কি কি, ঠিক আছে, এবং সেই ভার্বের যে ফাংশনসগুলো সেই ফাংশনসগুলো আমরা শিখবো যে কোন ভার্বটা কিভাবে ফাংশন করে, ঠিক আছে। তো ভার্বকে আমরা কিন্তু মূলত মেইনলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি মেইন ভার্ব, আর একটাকে আমরা বলি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, ওকে। তো মেইন ভার্বটা সেটাকেও আবার কিন্তু ক্যাটাগরাইজ করা যায়। একটা হচ্ছে, হ্যাঁ লিখবি, মেইন ভার্বকে ক্যাটাগরাইজ করা যায় ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, বা সেটাকে আমরা রেগুলার ইরেগুলার বিভিন্নভাবে বলে থাকি। তো আজকে আমাদের ডিসকাশনের বিষয় সেটা নয়, আমাদের এই ক্লাসে ডিসকাশন হবে অক্সিলারি ভার্ব নিয়ে, যেটাকে কিন্তু আমরা হেল্পিং ভার্বও বলে থাকি। তোমরা সবথেকে বেশি যে জিনিসটা ব্যবহার করে থাকো সেটা হচ্ছে কি বি ভার্ব, কিন্তু এছাড়াও অনেক কিছু হয়। এই বি ভার্বটা কিন্তু অক্সিলারি ভার্বেরই একটা পার্ট, ঠিক আছে। তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটাকে আমরা ক ভাগে ভাগ করতে পারি। অক্সিলারি ভার্বকে আমরা টু বি ভার্ব করতে পারি, টু হ্যাভ ভার্ব করতে পারি, টু ডু ভার্ব করতে পারি। এছাড়াও মডেল ভার্ব বলে একটা বিষয় রয়েছে, সেটা নিয়ে আমরা পরের সেশনে আসব। কারণ মডেল ভার্বে তোমার একটা আলাদা, মডেল ভার্বটা একটা বৃহৎ বিষয়। তো মডেল ভার্ব নিয়ে আলোচনা করব আমরা পরের সেশনে। আগে আজকে আমরা এই টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব বা টু ডু ভার্ব নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো এটা লেখা হলে বলবে, হ্যাঁ তো লেখা হয়নি, লিখে নে, লিখে নে, তাড়াতাড়ি লিখে নে, আমি উপর থেকে মুছে দিচ্ছি। আচ্ছা, প্রথম যে আমাদের আলোচনার বিষয় হবে সেটা হচ্ছে টু বি ভার্ব, মানে যেটাকে আমরা বি ভার্ব বলে থাকি, ঠিক আছে। আমরা আগে টু ইউজ করছি। আচ্ছা, এই টুটাকে কিন্তু তোমরা ক্যাপিটালেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এটাকে আমি জাস্ট লেখার জন্য তাড়াতাড়ি লিখেছি, তাই কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা প্রথম আলোচনার বিষয় হবে এটা বি ভার্ব, সরি বি ভার্বটাকে স্মলেই লিখি, বিটাকে বি ভার্ব। এখন এই বি ভার্ব জিনিসটা কি, ঠিক আছে, বি ভার্ব ব্যাপারটা কি এটা আমাদেরকে দেখতে হবে। বি ভার্বকেও আবার ক্যাটাগরাইজ করা যায়। এখন বি ভার্ব ব্যাপারটা হচ্ছে, বি কথার মানে কি, বি মানে আমরা বলি হওয়া, হয়, এই কথাটা আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, হয় বা হওয়া, ঠিক আছে। তো বি ভার্বের ক্ষেত্রে আমরা কোনো কিছু হয় বা হওয়াকে বুঝবো, ঠিক আছে, যদি আমরা বি ভার্ব বলি। তো সেক্ষেত্রে বি ভার্বকে আমরা কিন্তু আবার ক্যাটাগরাইজ করতে পারি ডিফারেন্ট টাইপসে। কিরকম? বি ভার্বের মধ্যে দেখো, এই বি ভার্বের ইউজটা আমরা মূলত কোথায় করি, টেন্সের ক্ষেত্রে বি ভার্বের মানে টেন্স ওয়াইজ আমরা বি ভার্বকে ব্যবহার করি, টেন্স ওয়াইজ বি ভার্বের ইউজ হয়। প্রেজেন্ট টেন্সে একরকম বি ভার্ব হয়, পাস্ট টেন্সে একরকম ব্যবহার হয়, ফিউচার টেন্সে একরকম হয়, সেগুলো এবার আমরা শিখবো, ঠিক আছে, বি ভার্বের ক্ষেত্রে। তাহলে এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। তো বি ভার্বে দেখো, আমরা প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কোন কোন বি ভার্বগুলো ইউজ করি। এটা একটু আমি কিন্তু একটু অন্যরকম ভাবে শেখাচ্ছি, তোমরা কিন্তু এক্স্যাক্ট এইভাবে বইতে নাও পেতে পারো, ঠিক আছে। তাই তোমাদের বোঝার সুবিধার জন্য তোমাদেরকে এইভাবে আমি শেখাচ্ছি যে প্রেজেন্ট টেন্সে আমরা কোন কোন বি ভার্বগুলো ব্যবহার করি। প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করি am, is, are, এগুলো আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি, ঠিক আছে, মানে সিম্পল প্রেজেন্ট যেটা। এছাড়াও কন্টিনিউয়াসে দেখবে তোমরা যখন ভয়েস চেঞ্জ করবে একটা জিনিস শিখবে, সেটা হচ্ছে বিং, বিং, BEING, বিং।
এছাড়াও বিন, ওই হ্যাভ বিন বা হ্যাজ বিন, বাট এটার সাথে এটা লেখার দরকার নেই। এই হ্যাজ বিন হ্যাভ বিনটা এর মধ্যে আমরা আনবো না, আমরা বিনটা ইউজ করবো যদি সেটা কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তো যাই হোক, অ্যাম ইজ আরটাই মূলত কিন্তু আমরা বি ভার্ব বলে জেনে থাকি। এছাড়াও যদি আমরা পাস্ট টেন্সে যাই, পাস্ট টেন্সে দেখবো আমরা কি ওয়াজ বা ওয়্যার। আর আরেকটা জিনিস অ্যাড করে রাখি, এই যে বিংটা কিন্তু যখন তোমরা ভয়েস চেঞ্জ করবে শিখবে, এই অ্যাম বিং, ইজ বিং, এগুলো এই ইজ এর সাথে বা অ্যামের সাথে জুড়ে বসে, ঠিক আছে? অ্যাম বা ইজ এর সঙ্গে জুড়ে একসঙ্গে হয়ে বসে। তো সেক্ষেত্রে বিংটাকে তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো, বাট মেইন জানবে যে প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর, পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার, আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল বি, উইল বি। এগুলো কিন্তু বি ভার্বের অংশ। কি বললাম বুঝতে পেরেছো? এগুলো কিন্তু বি ভার্ব। তাহলে আমরা কি কি দেখছি? প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর, পাস্টে ওয়াজ ওয়্যার, আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল বি, উইল বি। এগুলোকে আমরা বি ভার্ব বলি। এতটা অবধি তোমাদের ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কার কোনো কোয়েশ্চেন আছে? থাকলে বলতে পারো। আচ্ছা, এবারে এরপরে আমরা যেটা শিখবো সেটা শিখবো আমরা হ্যাভ ভার্ব, ঠিক আছে? বি ভার্ব হলো, এবার আমরা হ্যাভ ভার্বটা শিখবো। তাহলে এটা আমি ইরেজ মুছে দিচ্ছি। আচ্ছা, তো হ্যাভ ভার্বে দেখো, হ্যাভ ভার্বটা আমরা কিরকম দেখবো? হ্যাভ ভার্ব কিরকম দেখবো? হ্যাভ ভার্বের ক্ষেত্রে আমরা দেখবো হ্যাজ, হ্যাভ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এটাও কিন্তু টেন্স ওয়াইজ হবে, এগুলো মাথায় রাখো। তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেহেতু অলরেডি শিখে গেছো, তোমরা জানো সাবজেক্টের সঙ্গে কিভাবে ভার্বগুলোকে মানে বসাতে হয়, অ্যাকর্ডিং টু সাবজেক্ট ভার্বগুলো ইউজ করতে হয়। এবার জানবে যে ভার্বগুলোকে শুধু সাবজেক্টের সঙ্গে এগ্রি করলে হবে না, টেন্সের সাথেও এগ্রি করতে হবে। এই ভার্ব কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, একে আমি হেডকোয়ার্টার বলি। মানে গ্রামার শিখতে গেলে সবার প্রথম যে জিনিসটা শিখতে লাগে সেটা হচ্ছে টেন্স। আমরা টেন্স না শিখে আমরা গোল 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 হয়ে ঘুরতে থাকি, আলটিমেটলি কিছুই শিখি না। দিনের শেষে ওই পুরো গোটা 5টা বছর চলে যায়, তারপরেও দেখবে সেই ছেলেটা বা মেয়েটা ইংলিশে কথা বলতে পারে না। কেন পারে না? তার কারণ সে টেন্সটাকে রপ্ত করতে পারেনি। টেন্সটাকে রপ্ত করতে হবে। টেন্সটাকে যদি একদম তুমি শক্তভাবে ধরো, তাহলে তুমি টেন্স শিখলে তুমি ন্যারেশন শিখবে, জয়নিং শিখবে, ক্লজ শিখবে, এভরিথিং, ভয়েস চেঞ্জ শিখবে, হ্যাঁ, স্প্লিটিং, সবকিছু শিখতে পারবে যদি টেন্সটাকে জানো। আর টেন্সটা জানতে গেলে টেন্সটার সঙ্গে সঙ্গে তোমাকে শিখতে হবে ভার্ব। ভার্বের উপরে দখল আনতে হবে। সেই জন্যই বললাম যে ভার্বটাকে আমি বলি হেডকোয়ার্টার, ওইটাই সবকিছুকে অপারেট করে। সেটা আমি পরে যখন টেন্সের ক্লাস দেবো তখন দেখাবো যে ভার্ব কেন এত ইম্পর্টেন্ট। তো তার আগে এগুলো আমরা অনেকটা সেই পরপর চলছি। মানে প্রথমে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখেছি, তারপরে আমরা এখন ভার্বটা শিখছি। কিছু বলছিস? তারপরে হচ্ছে এখন আমরা হ্যাভ মানে ভার্বের বিভিন্ন যে প্রকারভেদ সেগুলো দেখবো। তো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। তো হ্যাভ ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে আমি বেকার মুছে দিলাম, এটা লেখা রাখলে হতো পাস্ট, ফিউচার। তো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কোন কোন ভার্বগুলো ব্যবহার করব? হ্যাভ ভার্বের ক্ষেত্রে যদি কথা হয় তাহলে হ্যাজ, হ্যাভ, ঠিক আছে, এইটুকু। আর পাস্টের ক্ষেত্রে আচ্ছা আর একটা জিনিস বলি, যদি প্যাসিভ হয়ে যায় না, প্যাসিভের ক্ষেত্রে এগুলো কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স ইউজ হয়। এবার তোমরা বলবে আবার অ্যাক্টিভ প্যাসিভ কি জিনিস? যখন ভয়েস শিখবে তখন অ্যাক্টিভ প্যাসিভ শিখবে। তো তোমাদের শেখার আগে মানে জাস্ট তোমাদের জানার জন্য বলে রাখি, আমরা কিন্তু হ্যাজ বিন বা হ্যাভ বিনটাকেও ইনক্লুড করা যায়, ঠিক আছে? এগুলো সব হ্যাভ ভার্ব। দেখো হ্যাভ আছে আগে, হ্যাভ বা হ্যাজ আছে, ঠিক আছে? এগুলোকেও ব্যবহার করা যায়। তো এটা গেল প্রেজেন্ট টেন্সে। পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে আমরা কোনগুলো শিখবো? পাস্ট টেন্সে আছে শুধু হ্যাড, সরি, পাস্ট টেন্সে আছে শুধু হ্যাড, অনলি হ্যাড। আর যদি প্যাসিভে হয়ে যায় সেই সেন্টেন্সটা তাহলে সেটা হয়ে যায় হ্যাড বিন। মানে বিনটা বসছে সেই ওই যে বি বিং বিং বি ভার্ব বলেছিলাম। দেখো এখানে একটা মিশ্রণ হচ্ছে, হ্যাড বিন মানে হ্যাডও রয়েছে, আবার বি ভার্বের বিন বা বিংও রয়েছে। আচ্ছা, এটা তোকে তোমরা এখন জাস্ট জেনে রাখো আর কি। ফিউচারে, ফিউচারে আমরা কি দেখতে পাচ্ছি? ফিউচারে দেখতে পাচ্ছি শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ।
শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ। তারপরে সেরকম ভাবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এগুলো হতে পারে, ঠিক আছে, সেগুলো আমরা পরে আসবো। আগে জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এই বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্বটা শিখবো, ঠিক আছে। আরো একটা বিরাট বড় অংশ রয়েছে, সেটা হচ্ছে মডেল ভার্ব, ঠিক আছে, কিন্তু সেটা তো সবটা তো একদিনের ক্লাসে হয় না, আমরা সেটা পরপর শিখবো। এতটুকু অবধি পরিষ্কার হয়ে গেছে তোমাদের? তাহলে এরপরে যেটা আসবো সেটা হচ্ছে কি ডু ভার্ব। এবার দেখো এই ডু ভার্ব জিনিসটা কি। হ্যাভ হ্যাজটা তো তোমরা মোটামুটি ইউজ করো, ডু এর একটা ভীষণ ব্যবহার আছে। আমরা নর্মালি কিন্তু ডুটাকে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করি না। আবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি তোমরা জানো? সেন্টেন্স 5 প্রকার, মানে সেটা হচ্ছে কি অর্থের দিক থেকে সেন্টেন্স 5 প্রকার, গঠনগত দিক থেকে সেন্টেন্স 3 প্রকার, ঠিক আছে। অর্থের দিক থেকে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়, যেটা মিনিং তৈরি করে। অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, হ্যাঁ, অপটেটিভ, এক্সক্লামেটরি, তারপরে ইম্পারেটিভ। তো এগুলো হচ্ছে মানে অর্থের দিক থেকে। সেক্ষেত্রে যখন আমরা কোনো সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভে নিয়ে যাই, সেখানে ডু এর ব্যবহার হয়, ডাজ এর ব্যবহার হয়, ডিড এর ব্যবহার হয়। একটা উদাহরণ দিয়ে দেখাবো। আগে ডু ভার্ব কোনগুলো সেটা দেখে নাও। ডু ভার্ব কোনগুলো? আচ্ছা, আমরা সেই আগে কিন্তু একই কাজ করলাম, প্রেজেন্ট আওয়ার পাস্ট মুছে দিলাম কথার খেয়ালে। যাই হোক, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো স্যার উপরে তুমি ডু ভার্ব লিখে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ডু ভার্ব লিখিনি তাও ঠিক। ডু ভার্ব, ঠিক আছে। ডু ভার্বে দেখো আমরা কি কি শিখবো? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্টে কি জানি আমরা? ডু অথবা ডাজ। পাস্টে হচ্ছে শুধু ডিড, আর ফিউচারে শ্যাল ডু বা উইল ডু। এইটুকু আগে লিখে নাও। কিন্তু ডু এর ব্যবহারটা ঠিক কোথায় হয় এবার আমরা শিখবো সেটা, ঠিক আছে। শুধু জানলেই তো হবে না, তার অ্যাপ্লাইটা তো জানতে হবে, তাই না? আমরা এই অ্যাপ্লাইটা জানি না, প্রবলেমটা ওইখানে। আমরা কিন্তু সব কম বেশি আমাদের একাডেমিক লাইফে আমরা ইংলিশ শিখি, গ্রামার শিখি, কিন্তু এর রিয়েল লাইফ মানে ইউজগুলো জানি না, যে কোথায় কোনটা ব্যবহার করতে হয়। যে কারণে আমাদের এত শেখার পরেও আমরা একটা রাইটিং স্কিলে দুর্বল থাকি, আমরা ইংলিশে কথা বলতে গেলে ভয় পাই। কেন পাই? কারণ আমরা ইউজেসগুলো শিখিনি তো, তাই না? তো আমাদের এই সেই ইউজেসগুলো শেখাই হবে আমাদের লক্ষ্য। এরপরে টেন্স যখন শেখাবো, টেন্সটাকে একেবারে খুব ভালোভাবে শিখবে, কারণ টেন্সে আমরা একেবারে প্রত্যেকটা টেন্সের যে ডিফারেন্ট ইউজেস, প্রত্যেকটা অ্যাসপেক্টের যে আলাদা আলাদা ব্যবহার, সেগুলো শিখবো, ঠিক আছে। এবার দেখো ডু ভার্বের ইউজেসগুলো কোথায় কোথায় হয় এটা দেখো। এটা দিয়ে এই জায়গাটা আমি কমপ্লিট করবো। ডু ভার্বের ইউজেসগুলো দেখো। যেরকম ধরো আমি একটা সেন্টেন্স লিখছি, যা চলে যা এই সাইড থেকে যা, হ্যাঁ। ডু ভার্বের ইউজেসগুলো দেখো। আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো। ধরো লিখলাম সে কি ফুটবল খেলে? তারা কি রোজ স্কুলে যায়? এখন আরেকটা জিনিস বলে রাখি, এই মানে ভার্বের মানে শেখানোর ক্ষেত্রে তোমাদের বাংলাটাও একটু বলে রাখি। এই দেখো, এখানে দেখো কয়রস্বীকারে কি আছে, আর এখানেও কয়রস্বীকারে কি আছে। কিন্তু কখনো কখনো আমরা কয় দীর্ঘিকারে কি ব্যবহার করতে দেখি, কখনো কখনো বললে ভুল হবে, আমরা প্রশ্নপত্রে কয় দীর্ঘিকারে কি দেখি। হ্যাঁ, এটা কি জানা আছে কারো যে কখন কয়রস্বীকারে কি হয় আর কখন কয় দীর্ঘিকারে কি হয়? জানা আছে? জানা নেই, এটাও বলে রাখি, বাংলার একটু ছোট ক্লাস হয়ে যাবে তাহলে। কয়রস্বীকারে কি হয়? ইয়েস অর নো এর ক্ষেত্রে, মানে যে আনসারটা তুমি মুখ বন্ধ করেও দিতে পারো, শুধু মাথা নাড়িয়ে। ধরো তোমায় আমি বললাম তুমি কি ভাত খেয়েছো? তুমি বললে তোমাকে কথা বলার দরকার নেই, অথবা না বললে না। সেক্ষেত্রে তুমি শুধু মাথাটা নাড়িয়ে তুমি কিন্তু বোঝাতে পারবে তুমি ভাত খেয়েছো কি খাওনি। এটা ইয়েস অর নো। তোমাদের যখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স শেখাবো তখন তোমাদের ইয়েস অর নো আর WH কোয়েশ্চেন এগুলো শেখাবো।
তো সেক্ষেত্রে এই ইয়েস অর নো যেগুলো হয় যে সেন্টেন্সে পড়ে সেগুলোর কয় রস্বীকারে কি ব্যবহার হয় না, এটা লেখার দরকার নেই, জাস্ট বুঝে নে কয় রস্বীকারে কি হয়, যেখানে হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারি। আর যেখানে তোমাকে প্রশ্ন করছে, ধরো তোমাকে জিজ্ঞাসা করো তোমার নাম কি, তুমি শুধু মাথা নাড়ালে হবে, বলবো ছেলেটা বোবা বা মেয়েটা বোবা, তোমাকে উত্তর দিতে হবে তখন তোমাকে। সেক্ষেত্রে কিন্তু কয় দীর্ঘিকারে কি হয়, এই কনফিউশনটা কাটিয়ে নাও। তাহলে পরিষ্কার হয়েছে যে হ্যাঁ না দিয়ে যে উত্তর দেওয়া যায় মুখ বন্ধ করেও, সেক্ষেত্রে কয় রস্বীকারে কি। আর যেখানে হ্যাঁ নাই চলে না, মানে মুখ বন্ধ করে চলে না, কথা বলতে হয়, সেইটা কিন্তু কয় দীর্ঘিকারে কি হয়। ঠিক আছে, এই কনফিউশনটা কাটিয়ে দিলাম। সেক্ষেত্রে তোমাদের এবার যখন তোমরা অন্যান্য বিষয় পরীক্ষা দেবে, বাংলায় যখন প্রশ্নপত্রে পরীক্ষা দেবে, তখন এই প্রবলেমটা তোমাদের আশা করি হবে না। কখন কয় রস্বীকার কি আর কয় দীর্ঘিকারে কি সেটা পরিষ্কার হয়ে যাবে। তো এখানে এখন আমাদের যে জায়গাটা শেখার সেটা হচ্ছে কি, যে সে কি ফুটবল খেলে। আমরা শিখছি কি ডু বা ডাস কোথায় ব্যবহার হয়, বা ডিড কোথায় ব্যবহার হয়, বা শ্যাল ডু উইল ডু কোথায় ব্যবহার হয়, তাই তো সেই শেখাটা আমরা শিখছি। তো সে কি ফুটবল খেলে, কেউ কি বলতে পারবে ট্রান্সলেশনটা কি হবে তোমাদের? আমি ট্রান্সলেট বলো, চেষ্টা করো কেউ। সে কি ফুটবল খেলে, ভুল হোক তাতে ক্ষতি নেই, হ্যাঁ কি হবে বলো? ইজি প্লেস ফুটবল। এই তো প্রবলেম, ইজ কেন হবে? একদম না, সে কি ফুটবল খেলে, খেলার মধ্যে আমি কি বললাম, এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি, এগুলো হয় অর্থে বোঝায়। তাহলে আমি যদি বলি ইজ শি বা ইজ হি প্লে ফুটবল, তাহলে কি হয়, তাহলে মানে কি হয় সে ফুটবল, সে নিজেই ফুটবল, তাই হবে নাকি কি? সি ডিড প্লেইং ফুটবল। হ্যাঁ না, তাহলে সে কি ফুটবল খেলতো সেটা হয়ে যাবে। হ্যাঁ ডাজ, তাহলে আমি করব কি, ডাজ শি হতে পারে বা হি হতে পারে। সবসময় যে মেয়েরাই মানে ছেলেরাই তো খেলে না, মেয়েরাও খেলে। তাহলে ডাজ শি বা হি প্লে ফুটবল। আমাদের মধ্যে একজন ফুটবলার বসে আছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখব কি, ডাজ শি প্লে ফুটবল বা ডাজ হি প্লে ফুটবল। এক্ষেত্রে আমরা তাহলে কোথায় ইউজটা দেখলাম, ডাজ। দেখো ডাজটা তাহলে কোথায় বসছে, ঠিক সাবজেক্টের আগে, এবং একটা কিন্তু কোশ্চেন মার্ক বসছে। এই কোশ্চেন মার্কটাকে ফলো করো, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স নয়, এটা কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবাচক বাক্য। অনেকে প্রশ্নসূচক, কি প্রশ্নবোধক, হ্যাঁ প্রশ্নবোধকও বলে, আমি সেটাই বলতে যাবো করে, যে প্রশ্নবোধকও বলে, মানে অর্থাৎ যার মধ্যে দিয়ে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, একটা প্রশ্নের অর্থ প্রকাশ পায়। তাহলে ডাজ শি প্লে ফুটবল। আচ্ছা কেউ আমাকে এটা বলতে পারবে যে এখানে ডাজ কেন হলো? আচ্ছা আমি পরের ট্রান্সলেশনটা করলে বুঝতে পারবে। এখানে লিখছি দেখো, তারা কি রোজ স্কুলে যায়, কেউ বলতে পারবে ট্রান্সলেশনটা? তারা কি রোজ স্কুলে যায়, কি হবে এটা? এটা ডু দেয়া হবে, ডু দিয়ে হবে। এখন কেন বলো তো দেখি ডু দিয়ে হবে? আচ্ছা বলো, আগে বলে নাও, ডু দে, আগে বলে নাও উত্তরটা। ডু দে গো টু স্কুল এভরিডে, টু স্কুল এভরিডে, ডু দে গো টু স্কুল এভরিডে। তাহলে এই যে ডু দে, এই কথাটা ব্যবহার হচ্ছে কেন? ডু বা ডাজের ব্যবহারটা কিন্তু এইভাবেই আলাদা আলাদা হয়। কেন আমরা তাহলে এখানে ডাজ ইউজ করছি আর কেন এখানে ডু ইউজ করছি? কারণ এখানে সাবজেক্টে সিঙ্গুলার আছে। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে শিখেছিলাম, সিঙ্গুলার সাবজেক্ট হলে সেক্ষেত্রে ভার্বটাকে আমাকে বুঝে বসাতে হয়। তো আমি যেহেতু একটা হেল্পিং ভার্ব বসাচ্ছি, ডাজ মানে ডু, সেক্ষেত্রে যেহেতু এ সিঙ্গুলার, তাই আমার এক্ষেত্রে ইএস যুক্ত হচ্ছে। হ্যাঁ, আর এক্ষেত্রে তারা মানে যেহেতু এটা প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল, তাই এক্ষেত্রে ডু ব্যবহার করছি। তো আমরা এগুলো কিন্তু সাবজেক্ট ভার্বের বসানোর ক্ষেত্রে এটা মাথায় রেখে দেবো যে কখন ডাজ হবে কখন ডু হবে, ঠিক আছে। এটা একটু সাবজেক্ট ভার্বের জায়গাটা তোমরা দেখলে, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। তাহলে দেখো, তাহলে আমরা ডু আর ডাজ কোথায় ব্যবহার করছি? এই সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভে কনভার্ট করছি, তখন কিন্তু আমাদের ডাজ বা ডু এর ব্যবহার হচ্ছে। এটা গেল প্রেজেন্ট টেন্সে। এবার যদি আমি পাস্ট টেন্সে একটা সেন্টেন্স লিখি, এবার যদি একটা পাস্ট টেন্সের সেন্টেন্স লিখি যে ধরো সে কি লোকটি কি
এসেছিলেন। লোকটি কি এসেছিলেন? যাই হোক, বাংলা সেন্টেন্সটা নিয়ে আমরা এতটা ভাববো না, কারণ আমাদের আগে ইংলিশটা শিখতে হবে। হ্যাঁ লেখ। তো লোকটি কি এসেছিলেন, তো এখানে আমরা এটাকে ইংলিশে কিভাবে বলবো? এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। দেখো এসেছিলেন, বা সে কি খাবারটা খেয়েছিল, ঠিক আছে, সে কি খাবারটা খেয়েছিল, সে কি আপেলটা খেয়েছিল, দেখো আপেলটা খেয়েছিল। তো এক্ষেত্রে আমরা কিভাবে করব, এটা বিষয়টাকে কিভাবে করব? লোকটি কি এসেছিলেন, সে কি আপেলটা খেয়েছিল, এটাকে আমরা কিভাবে বলবো? এটা পাস্টে ঘটছে, ঘটনাটা ঘটছে পাস্টে, তাই এক্ষেত্রে আমরা ডিড, হ্যাঁ ডিড দ্য ম্যান, কি হবে বলো তো? বাবা তোরা তো যা ইংলিশ বলছিস আমিও ভুলে যাবো রে। হ্যাঁ কি বলছে? এ বলছে কামিং, ও আবার ওয়াজ কে, ওরে বাপ রে, সব সব ইংলিশে সব লেখি করে এসেছে। হ্যাট, ডিড দ্য ম্যান, ঠিক আছে আস্তে, ডিড দ্য ম্যান কাম, এটাই হচ্ছে কথা, কামটা কেন হলো, একদম তাই। এখানে অলরেডি ডিড হয়ে গেছে, আমি পাস্টের দায়িত্বটা, এই সেন্টেন্সটাকে পাস্ট বানানোর দায়িত্ব ডিডকে দিয়ে দিয়েছি। একটা জিনিস ভালো, মানে আমার যিনি টিচার ছিলেন তিনি একটা ভালো এক্সাম্পল দিতেন ইংলিশে, যে এটা অনেকটা হেড স্যার বা প্রিন্সিপাল আর ইনচার্জের মতন। মানে ধরো তোমার স্কুলে যখন হেড স্যার থাকে তিনি সমস্ত স্কুলের দায়িত্ব সামলান, ওনার রিটায়ারমেন্টের পরে সেই মুহূর্তে যদি কোনো হেড স্যার না এসে থাকেন তখন একজন টিচারকে ওই হেড স্যারের দায়িত্বটা সামলাতে হয়, ওনাকে ভারপ্রাপ্ত শিক্ষক বলে বা ইনচার্জ বলে। এটা শুধু তোমার স্কুলের ক্ষেত্রে নয়, কলেজের ক্ষেত্রে বা ইউনিভার্সিটির ক্ষেত্রে এগুলো দেখা যায়। তো সেখানে এই যে মানে তার যে কাজটা, মেন প্রিন্সিপাল বা হেড স্যারের অবর্তমানে তার যে দায়িত্বটা, সেটা অনেকটাই অক্সিলারি ভার্বের মতন। অক্সিলারি ভার্বও যখন মেন ভার্ব থাকে না বাক্যে, ভালোভাবে বুঝে নাও কিন্তু, যখন মেন ভার্বটা বাক্যে থাকে না তখন অক্সিলারি ভার্বকে সেই মেন ভার্বের মতন কাজ করতে হয়। এখানে যেহেতু আমি ইন্ট্রোগেটিভ করছি, ইন্ট্রোগেটিভের শুরুতেই যে ভার্বটা রয়েছে এটা অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের দায়িত্বটা হচ্ছে পুরো বাক্যের টেন্সটাকে বুঝিয়ে দেওয়া, যেটা কোন টেন্সে আছে, ঠিক আছে। সেই জন্য কামের এখানে আর কোনো দায়িত্ব নেই, ওকে নিজেকে বদলাতে হবে না, ও নিশ্চিন্তে থাকবে, ঠিক আছে। তাহলে ডিড দ্য ম্যান কাম। আর একটা কি, সে কি আপেলটা খেয়েছিল, এটা কি হবে? এটাও ডিড দিয়ে শুরু হবে। ডিড, দাঁড়াও, ডিড, এখানে সে আছে তাহলে সি বা হি লিখতেই পারি, এটা হচ্ছে ছোট এস আছে, হ্যাঁ স্মল এস, হি, কি বলছো, কি বলছে? ইট। কেন এট বললি তুই? এট কেন হবে? হ্যাঁ, তাহলে ডিড শি অর হি ইট দ্য অ্যাপল। এখানে এখন দেখো অ্যাপেলের ক্ষেত্রে অ্যান অ্যাপেল না লিখে দা লিখলাম কেন বলো তো? আপেল টা বলেছে, টি বা টা বললে কি হয়? একদম একদম। তাহলে এটা বুঝেছো? তাহলে এরপরে লাস্ট যে পার্টটা আমরা করব সেটা হচ্ছে কি শ্যাল ডু বা উইল ডু, ঠিক আছে। শ্যাল ডু বা উইল ডুর ক্ষেত্রে কিরকম দেখবো? শ্যাল ডু বা উইল ডু কোথায় কিভাবে ব্যবহার করব? শ্যাল ডু বা উইল ডু ফিউচারের ক্ষেত্রে। ধরো একটা তোরা সেন্টেন্স বল না, বাংলা সেন্টেন্স মাথায় আসছে না, বল একটা ফিউচারে একটা কোশ্চেন বল না। ধর এটা পুরনো বাক্য হয়ে যাচ্ছে, এটা নতুন কিছু বল না। ধর লিখলাম সে কি কাজটা করবে, হ্যাঁ সে, এই তো গুড, সে কি কাল স্কুলে আসবে, সে কি কাল স্কুলে আসবে, সে কি কাল স্কুলে আসবে, এটা একটা হলো। তাহলে এটাকে আমি কিভাবে লিখবো? আরেকটা আচ্ছা, উইল আর শ্যাল দুটোরই তো ব্যবহার করতে হবে, তো আরেকটা বাক্য লিখছি আমি। ধরো সে কি কাজটা করবে, না এখানে সে লিখবো না, আমি কি আমি কি এটা করব, আমরা বলি না আমি কি এটা করব, ঠিক আছে কথা নয়। তো এখানে সে কি কাল স্কুলে আসবে,
এইটাকে আমি কিভাবে মানে লিখবো ইংলিশে, এখানে আমাদের শ্যাল ডু বা উইল ডু এর ব্যবহার আছে। সে কি কাল স্কুলে আসবে? আচ্ছা বলো, কেউ বলার চেষ্টা করো। আচ্ছা এখানে একটা জিনিস ভুল হলো, এখানে যেহেতু সে কি কাল স্কুলে আসবে রয়েছে, এটা আমরা এই জায়গাটা না বাদ দিতে হবে, এটা ভুল হচ্ছে করানোটা। দাঁড়া, এটা করিস না, দাঁড়া না 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 না, আমি কি এটা করব মানে শ্যাল আই ডু ইট, শুধু একটা দিয়ে উদাহরণ না, তাহলে শ্যাল ডু ব্যবহারটা কিরকম শিখবো? তাহলে শ্যাল ডু আর উইল ডুটা কোথায় হয় সেটা আমরা শিখবো এইভাবে, শ্যাল ডু বা উইল ডু কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয় দেখো, একটা বাক্য দিচ্ছি আমি। দাঁড়াও, ফিউচারে তো ব্যবহার হয় আমরা জানি, তাহলে আমি কি এটা করব, আমি কি এটা করব, কিরকম ভাবে লিখবো? শ্যাল আই ডু দিস। দেখো এখানেই ব্যবহার এসে যাচ্ছে, শ্যাল আই ডু দিস, তুমি কি এটা করবে, তুমি কি এটা করবে না, এখানে শ্যালটা আমরা নট জেনারেলি লিখি না, উইল ইউ ইউজ করতে পারি আমরা, আই বা উই বাদ দিয়েও আমরা বিভিন্ন জায়গায় শ্যাল ইউজ করতে পারি, কিন্তু সেটা আমরা পরে শিখবো, মডেল ভার্ব যখন শিখবো তখন শিখবো যে কোথায় কোথায় শ্যালের ইউজ হয়। উইল ইউ ডু দিস, তাহলে বুঝতে পেরেছো? তাহলে কোথায় আমরা শ্যাল আই বা মানে শ্যাল ডু উইল ডু ব্যবহার করছি, এইভাবে সেন্টেন্স গঠন আমরা করি, ঠিক আছে? তাহলে এই আমাদের কিন্তু অক্সিলারি ভার্বের পোরশনটা শেষ হলো, তবে শেষ হয়নি যেটা, সেটা হচ্ছে মডেল ভার্ব, আর এই মডেল ভার্বটা আমরা শিখবো নেক্সট ক্লাসে।